হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো অনেকেরই ক্লাস 10 থেকে ক্লাস 11-এর মধ্যে যে গ্যাপটা অনেকটা বড় গ্যাপ মনে হয়। আর ক্লাস 10 আর ক্লাস 11-এর মধ্যে যে সিলেবাসের যে ডিফারেন্স অনেকটাই বেশি এবং অনেকটা বড় একটা জাম্প নিতে হয় ক্লাস 10 থেকে ক্লাস 11 থেকে। তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস তোমার অনেক কিছু জানতে হয়, যেগুলো যেহেতু ক্লাস 11-12-এর সিলেবাস একটু অ্যাডভান্স টাইপের, মানে অ্যাডভান্স বলতে সেই অর্থে না, কিন্তু সিলেবাসের যে হিউজনেস বা যতটা বেশি লেন্দি সেই অনুযায়ী আমি বলছি কথাটা। তো যাই হোক, এইগুলো তোমরা জানতে পারবে যে কী কী জিনিস তোমরা মাধ্যমিক স্তরে যেগুলো শিখে এসো সেগুলো তোমাদের ক্লাস 11-12 লাগবে এবং সেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার ক্লাস 11-12-এ পড়ার ক্ষেত্রে। না হয়তো অনেক কিছু অসুবিধা হতে পারে তোমাদের। তো যদিও সেরকম একটা বেশি প্রবলেম হবে না, কারণ সেগুলো মোটামুটি সবই ক্লাস 11-12-এ আবার আলোচনা করা আছে বেসিক কনসেপ্ট দিয়ে। তাও এই ভিডিওটা আমার মনে হলো যে তোমাদের জন্য বানানো দরকার, তাই জন্য বানালাম। অবশ্যই পুরোপুরি ভিডিও দেখো এবং সবাইকে শেয়ার করে দিও। চ্যানেল নিয়ে আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের এডুকেশন টাইপ ভিডিও দেখার জন্য। আর যারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এরকম ধরনের নোটস, পিডিএফ, এসব জিনিসগুলো পাওয়ার জন্য। অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো গ্রুপের। আর তাছাড়া তোমরা চ্যানেলে অ্যাপোর্ট পেজেও পেয়ে যেতে পারবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবচেয়ে প্রথমে আমি ফিজিক্সের কথা বলবো। ফিজিক্সের ক্ষেত্রে কিছু কিছু জিনিস জেনে নেওয়া দরকার বেসিক কনসেপ্ট দিয়ে। যেমন ফিজিক্সের মধ্যে প্রথম দিকে যখন শুরু করা মানে করবে তখন দেখতে হবে যে প্রথমে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে মেজারমেন্টের উপরে, ওই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ওটা খুব একটা বেশি না, ওটা মোটামুটি সব কিছুই তোমরা ক্লাস 11-এ পাবে। ক্লাস 9 একটা চ্যাপ্টার ছিল, দেখবে সেটার সাথে একটা সিমিলারিটি পাবে, কারণ ওই দুটো চ্যাপ্টার অনেকটা একই ধরনের। ক্লাস 9-এর যে প্রথম চ্যাপ্টার, ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টার অনেকটা একই ধরনের। তো যাই হোক, প্রথমেই বলে রাখি ফিজিক্সের ক্ষেত্রে যেসব টপিকগুলো মোটামুটি দরকার লাগে জানার ক্ষেত্রে, মানে যেগুলো মাধ্যমিক স্তরে শিখে এসছো অলরেডি, সেগুলো তোমাদের যে যে টপিকগুলো জানা বেশি দরকার সেটা হচ্ছে বেগ দ্রুতির মধ্যে পার্থক্য, তারপরে সরণ দূরত্ব, এগুলো যে পার্থক্যগুলো মানে ডিফারেন্সগুলো সেগুলো তোমাদের ভালোভাবে বোঝা উচিত, মানে বা ভালোভাবে ধারণা থাকা দরকার। বিশেষ করে এই যে বেগ আর দ্রুতি, মানে বেগটা একটা ভেক্টর রাশি কিন্তু দ্রুতি একটা স্কেলার রাশি, এসব জিনিসগুলো সরণ দূরত্বের ক্ষেত্রে একই ব্যাপার। তারপরে ত্বরণ, এসব জিনিসগুলো মোটামুটি এগুলো সব তুমি যদিও ক্লাস 11-এ আবার পাবে। সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে মানে ওয়ান ডাইমেনশনাল মোশন, ওখানে সব কিছু পাবে এগুলো সব। তাও এই বেগ দ্রুতি আর সরণ দূরত্ব এগুলো মোটামুটি বেসিক থেকে কনসেপ্টগুলো আগের থেকে তোমাদের জানা দরকার, কারণ আরও বেশি হাই লেভেলে যখন যাবে এসব টপিকগুলো তখন বুঝতে একটু অসুবিধা হতে পারে। তারপরে তাপমাত্রা, মানে আপেক্ষিক তাপ যেগুলো আছে, আপেক্ষিক তাপের কথা একটা বলি যে আপেক্ষিক তাপের ক্ষেত্রে একটা তোমরা ইকুয়েশন খুব পাবে হয়তো ক্লাস 9-এ তোমরা শিখে এসেছো, সেটা হচ্ছে যে এইচ হচ্ছে হিট, এইচ ইজ ইকুয়াল টু এমএসটি, এরকম একটা ছিল, যেখানে টি হচ্ছে কতটা টেম্পারেচার দিচ্ছ সেই মানটা, আর এস হচ্ছে এখানে আপেক্ষিক তাপ, আর এম হচ্ছে এখানে মাস বা ভর যেটা, আর এইচ হচ্ছে কতটা হিট দিচ্ছ সেইটা। তো এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাও মোটামুটি ক্লাস 9 তোমরা শিখেছিলে, আবার এটা মোটামুটি শিখে নেওয়া দরকার আছে। তো এগুলো বললাম তাপমাত্রা। তাপ আর তাপমাত্রার ক্ষেত্রে যে পার্থক্যটা, ডিফারেন্স তাপ আর তাপমাত্রার মধ্যে। তারপরে বল আর কার্য, মানে বল যেগুলো হয়, তারপরে কার্য এটা হয়, কার্যর ক্ষেত্রে বল ইন্টু সরণের যে ধারণা সেটা। তারপরে চাপ, ঘনত্ব, তারপরে গ্যাস সম্পর্কে কিছু বলতে রাখছি, যেমন ধরনের বায়ুমণ্ডলীয় চাপ, তারপরে আরো যেসব জিনিসগুলো আছে মোটামুটি এগুলো তোমরা ক্লাস 9-10 তোমরা পেয়ে গেছো অলরেডি। তো তার আরেকটা যেটা আছে তারপরে হচ্ছে ট্রিগোনোমেট্রি, লিমিট, ডেরিভেটিভস, তারপরে ইন্টিগ্রেশন, এসব জিনিসগুলো কিরকম, এগুলো মোটামুটি যারা বিশেষ করে পিসিবি কম্বিনেশন তাদের ক্ষেত্রে বেশি দরকার। পিসিবি নিয়েছে মানে যারা ম্যাথ নেয়নি তাদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। কারণ কেন বলছি, ট্রিগোনোমেট্রিটা তোমরা ক্লাস 10-এ অলরেডি শিখে এসছো, কিন্তু ট্রিগোনোমেট্রিটা ক্লাস 10 শিখলেও ক্লাস 11-এ অনেক কিছু আছে যেগুলো ক্লাস 11 ট্রিগোনোমেট্রি যে অ্যাপ্লিকেশনগুলো ফিজিক্সে আছে, এগুলো ভেক্টরের ক্ষেত্রে খুব কাজে লাগে ট্রিগোনোমেট্রি কনসেপ্টগুলো। ক্লাস 10-এ বেসিক কনসেপ্ট শুধুমাত্র ট্রিগোনোমেট্রিতে আছে, কিন্তু ক্লাস 11-এ আরও অনেক কিছু আছে যেগুলো ফিজিক্সের ক্ষেত্রে অনেক বেশি লাগে। লিমিট, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন এগুলো তোমরা ক্লাস 11-এ ম্যাথমেটিক্সে শিখবে। এবং যারা বায়োলজি মানে যারা মেডিকেল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলে রাখি এইসবগুলো তোমাদের আলাদা করে শিখতে হয়। এবং দেখো, একটা চ্যাপ্টার আছে ফিজিক্সের মধ্যে, একটা টপিক আছে সেটা শুধুমাত্র ম্যাথের, এইসব জিনিসগুলো সব ডিটেলসে বর্ণনা দেওয়া আছে। তো সিলেবাসটা বেশি অসুবিধা হবে না। এছাড়া তোমরা আলাদা করে এটা শিখে নিতে পারো টিচারের কাছ দিয়ে, তো অসুবিধা নেই। তো কেমিস্ট্রির ক্ষেত্রে যেগুলো মোটামুটি জানা দরকার সেগুলো তোমরা লিখে দিয়েছি দেখো, আর যেগুলো তোমরা মাধ্যমিক স্তরে অলরেডি জেনে এসছো,
যেমনি মৌলের ধারণা, যেটা ক্লাস 9 শিখে এসছো, মৌলের ধারণার সাথে অণু, গ্রাম অণু, তারপরে গ্রাম পরমাণু, সংকেত ভর, তারপরে মোলার ভর, তারপরে অ্যাভোগাড্রো নাম্বার, এগুলো মোটামুটি মৌলের যে চ্যাপ্টারটা সেটার মধ্যে ক্লাস 9 সবই শিখে এসছো, সেগুলো মোটামুটি জানা থাকলেই হবে। ক্লাস 11 আবারও এগুলো সব পাবে, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে কেমিস্ট্রি, সেখানে সব এগুলো সব পেয়ে যাবে, মূল, তারপরে যোজ্যতামূলক, এগুলো সব পেয়ে যাবে। তাও আমি বলবো যে 9-10 পর্যন্ত যেগুলো শিখেছো সেগুলো অবশ্যই জেনে নিও, কারণ ওখানে আরও বেশি ডিটেলসে পাবে, তখন একটু প্রবলেম হতে পারে। তো যোজ্যতামূলক এগুলো তোমরা যেগুলো পড়বে সেগুলো তোমরা আগে থেকেই অবশ্যই অনেকেই হয়তো জানো যোজ্যতামূলক এগুলো ধারণাগুলো। তারপরে 2D ইলেকট্রন বিন্যাস, মানে যে দ্বিমাত্রিক ইলেকট্রন বিন্যাস যেগুলো আছে মাধ্যমিক স্তর পর্যন্ত, যেমনি হবে এই যে আমি লিখলাম সোডিয়ামের ক্ষেত্রে যা তোমরা জানো যে 11খানা ইলেকট্রন থাকে আর প্রোটন 11খানা থাকে, সেক্ষেত্রে সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 281 এরকম হয়। আর প্রথম কক্ষপথ ছাড়া বাদ বাকি সব কক্ষপথে 8খানা ইলেকট্রন ম্যাক্সিমাম পর্যন্ত থাকতে পারে। তো এসব কনসেপ্টগুলো মোটামুটি থাকা দরকার তোমাদের আইডিয়া। আর এখানে ইলেকট্রন, প্রোটন এসবের ব্যাপারে অবশ্যই আইডিয়া থাকা দরকার। যেমনিভাবে একটা পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন কি হয়, কি করে এগুলো সব বিচরণ করে একটা পরমাণুতে, সেই সব কনসেপ্ট জানা দরকার। এগুলো না জানলে তোমরা কেমিস্ট্রিতে ভালোভাবে পড়তে পারবে না, আরও বেশি কঠিন মনে হবে ক্লাস 11 কেমিস্ট্রি। তো সবাই আশা করি জানো ইলেকট্রন প্রোটন ব্যাপারে। তারপরে এখানে অ্যাসিড, ক্ষার, লবণ মোটামুটি জানা থাকলে এগুলো সব আবার ক্লাস 11 পাবে, আরও বেশি ডিটেলসে পাবে। তাই জন্য অ্যাসিড, ক্ষার, লবণের কিছু কিছু কনসেপ্ট তোমাদের জানা থাকলেই হবে। তারপরে যেটা পর্যায় সারণী, এটা তোমরা অলরেডি তোমরা ক্লাস 10 দেখবে শিখে এসেছিলে। ক্লাস 10 তোমরা মেন্ডেলিফের পর্যায় সারণী, তারপরে আধুনিক পর্যায় সারণী এটা আছে, সেগুলো সব পর্যায় সারণীর ব্যাপারে মোটামুটি ধারণা তোমরা পেয়ে গেছো অলরেডি। তো এটা আবার ক্লাস 11 লাগবে। তারপরে মৌলের ধর্মাবলী যেগুলো আছে, বেসিক কিছু প্রপার্টিস, যেমনি একটা মৌলের পারমাণবিক যে আয়তনটা, মানে পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে তড়িৎ ঋণাত্মকতা, তারপরে আরও যেসব জিনিসগুলো আছে সেসব জিনিসগুলো বেসিক প্রপার্টিসের মতো পড়ছে। তো এগুলো মোটামুটি কেমিস্ট্রির ক্ষেত্রে দরকার। আর তাছাড়া আরেকটা যেটা বললাম না ফিজিক্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে গ্রাফটা অবশ্যই দরকার যে কোনো ক্ষেত্রে। ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে গ্রাফের ক্ষেত্রে তোমরা দেখবে যে ক্লাস 9 অনেক কিছু জেনে এসেছিলে কোঅর্ডিনেট জিওমেট্রিতে গ্রাফের ব্যাপারে। তো গ্রাফের কনসেপ্ট অবশ্যই দরকার। গ্রাফের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিউমেরিক্যালসের ক্ষেত্রে বা যে কোনো গ্রাফিক্যাল অ্যানালাইসিস দেখবে বইতে, যে কোনো টপিকের ক্ষেত্রে গ্রাফিক্যাল অ্যানালাইসিস থাকে বিভিন্ন ধরনের, সেক্ষেত্রে গ্রাফের কনসেপ্ট অবশ্যই জানা দরকার। মাধ্যমিক স্তর পর্যন্ত গ্রাফের সেরকম একটা বেশি অ্যাপ্লিকেশন না থাকলেও ক্লাস 11 কিন্তু অনেক বেশি গ্রাফের অ্যাপ্লিকেশন পাবে, ফিজিক্সেও আর কেমিস্ট্রিতেও। তো অবশ্যই গ্রাফের বিভিন্ন ধরনের জিনিসগুলো কনসেপ্ট জানা দরকার। তো এবার আসা যাক ম্যাথের ক্ষেত্রে। তো ম্যাথের ক্ষেত্রে ক্লাস 11 যেগুলো আছে সেগুলো তোমরা মাধ্যমিক স্তরে যে অনেক কিছু শিখে এসেছিলে, সেগুলি আমি আবার বোর্ডে লিখেছি। দেখো, অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো আছে ক্লাস 7 to 8 যেগুলো আছে, সেগুলো শিখেছিলে যে a + b² = a² + 2a + b²। তারপরে আরও যেসব ফর্মুলা আছে, তারপরে আরও আছে a + b × a - b, a² - b²। তারপরে আরও যেসব আছে এর ফর্মুলা, তারপরে a + b² + a - b² এর ফর্মুলা, এগুলো সব যতগুলো টোটাল অ্যালজেব্রার মানে বীজগণিতের যেসব অভেদগুলো আছে, অভেদাবলী যেগুলো আছে, তারপরে সূত্রগুলো যেগুলো আছে টোটাল ক্লাস 7 আর 8 মিলিয়ে, সেগুলো সবই মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা দরকার। আর অবশ্যই মাথায় থাকা দরকার ফর্মুলাগুলো। পারলে ওগুলোর জন্য একটা আলাদা করে ভিডিও আনবো। আর ওই ফর্মুলার গুরুত্ব অনেক বেশি, অবশ্যই সেসব ফর্মুলা সবই মাথায় রাখা দরকার। তারপরে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণটা না জানলেও হবে, শুধুমাত্র যে ওই লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যে অতিভুজের স্কোয়ার, ওই যে কনসেপ্টটা সেটা অবশ্যই জানা দরকার পিথাগোরাসের উপপাদ্য, কারণ ওটা থেকে অনেক ধারণা ওখান দিয়ে পাবে, অ্যাপ্লিকেশন অনেক আছে ক্লাস 11 ম্যাথে। তারপর হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা অলরেডি তোমরা ক্লাস 10 শিখে এসছো। প্রথম চ্যাপ্টারটা ছিল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এগুলো যদিও আরেকবারও ক্লাস 7 আছে একটা চ্যাপ্টার আছে, তো ওদের সব আরও অনেক ডিটেলসে আছে, অনেক বেশি ডিটেলস আছে বলে এটা আরেকবার ঝালিয়ে দরকার। তারপরে ভেদ বা ভ্যারিয়েশন যেটা আছে, যেমন ধরো একটা কথা বলি, এই যে a ভ্যারিয়েশন b যদি হয়, তাহলে সেক্ষেত্রে a = bk, এখানে k একটা ধ্রুবক, তোমরা শিখেছিলে ক্লাস 10। তো এরকম ধরনের তো ভেদের কনসেপ্ট জানা দরকার। তারপরে সমানুপাত, অনুপাত যেসব আছে, এগুলো মোটামুটি ভেদের সাথে রিলেটেড।
কিছু কিছু টার্ম যেগুলো আছে সেগুলো তোমরা ক্লাস 10 শিখেছিলে, ক্লাস 10 অবধি মাধ্যমিক স্তর পর্যন্ত এগুলো সব মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার ছিল। তারপরে আরও সমানুপাত বা অনুপাত সম্পর্কে যেসব সূত্রগুলো আছে, যেমন সংযোজন সূত্র ক্ষেত্রে তোমরা দেখেছো যে a/b = c/d হলে এটাকে সংযোজন সূত্র অনুযায়ী a+c = b+d হয়। তারপরে আরও যেসব সূত্রগুলো আছে, কিছু কিছু সূত্র আছে, তারপরে a+b a-b = c+d c-d, এসব যে সূত্রগুলো আছে, অ্যাডেন্ডো, তারপরে সাবঅর্ডিনেন্ডো, যেগুলো ক্লাস 10 শিখেছো, সেসব জিনিসগুলো মোটামুটি জানা দরকার। অবশ্যই এগুলো অনেক বেশি অ্যাপ্লিকেশন তোমরা ক্লাস 11 ম্যাথে পাবে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে এগুলোর কনসেপ্ট কাজে লাগবে। তারপরে দ্বিঘাতকরণী তোমরা জানো, কোয়াড্রেটিক সার্ট, যেটা ক্লাস 10 ছিল, কোনো একটা একদম নর্মাল জিনিস, এগুলো জানা এমন কিছু না, √2 √3, তারপরে শুদ্ধ দ্বিঘাতকরণী, বিশুদ্ধ, অশুদ্ধ, তারপরে এরকম ধরনের যে ছিল 5+2 √2, তারপরে 3 √2, এসব যে জিনিসগুলো ছিল সেগুলো সব অলরেডি তোমরা ক্লাস 10 শিখে এসেছিলে। রিয়েল নাম্বারস তোমরা ক্লাস 9 শিখে এসেছো। রিয়েল নাম্বারসের কনসেপ্ট অনেক কাজে লাগবে ক্লাস 11-এ। তারপরে ট্রিগোনোমেট্রি আমি একটা কথা বলবো, ট্রিগোনোমেট্রি অলরেডি তোমরা ক্লাস 11-এ চ্যাপ্টার পেয়ে যাবে, একদম বেসিক থেকে পেয়ে যাবে। তাও আমি বলবো যে ক্লাস 10 শিখে আসাই বেশি ভালো, কারণ ক্লাস 11-এ আরও বেশি হায়ার লেভেলের কনসেপ্ট তোমরা জানতে পারবে তারপরে, কেন সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে এবং সময় তোমরা কম পাবে ক্লাস 11-এ। সেক্ষেত্রে অবশ্যই ক্লাস 11 শুরু করার আগে ট্রিগোনোমেট্রির কনসেপ্টটা আগে থেকে জানা দরকার, এবং যদি একদমই না হয় সেক্ষেত্রে প্রবলেম নেই, সেক্ষেত্রে তোমাদের ক্লাস 11-এ আরেকবার তোমরা পড়বে সেই জিনিসটা। তো এগুলো মোটামুটি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বললাম। তো দেখো, এবারে বায়োলজির ক্ষেত্রে একটা কথা বলি। ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ তো হয়ে গেল, এবারে বায়োলজির ক্ষেত্রে যদি বলি আমি, তো বায়োলজির ক্ষেত্রে যেগুলো সব জিনিসগুলো ক্লাস 11-এ আছে সেগুলো সব বেসিক থেকেই আছে একদম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বায়োলজির ক্ষেত্রে সেরকম একটা কিছু প্রবলেম হবে বা আগে থেকে কিছু জানা দরকার। তবে অবশ্যই ক্লাস 9-10-এ যেগুলো ছিল সেগুলো তোমরা জেনে এসছো, সেগুলো থেকেও বেশি অ্যাডভান্স লেভেল তোমরা ক্লাস 11-এ পাবে। মানে সেই সব বেসিক কনসেপ্ট সঙ্গে থাকবে, তার সাথে সাথে আরও অনেক কিছু পাবে যেগুলো তোমরা ক্লাস 9-10-এ যখন কখনো শেখোনি। নতুন নতুন অনেক কিছু জিনিস তোমরা জানতে পারবে, অনেক কিছুর সাথে তোমাদের পরিচয় হবে। তো সেক্ষেত্রে অনেক নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য তোমাদের হয়তো অনেক সময় বিভ্রান্তি তৈরি হতে পারে বা গুলিয়ে দিতে পারে সব কিছু। তাই না, ক্লাস 9-10-এর জিনিসগুলো অবশ্যই রিভাইজ দেওয়া দরকার। আর এভাবেই যারা সিলেবাস বানান তারা অনেকজন সাইকোলজিস্টও থাকে সেখানে, তো তারা অনেক শিক্ষিত এবং তারা বিভিন্ন জিনিস জানে আমাদের সাইকোলজি বিষয়ে, তারা সেই হিসাবেই বানায়। এবং তোমরা দেখেছো হয়তো যে যেসব জিনিসগুলো ক্লাস 7-এ ছিল সেগুলো আবার কিছুটা ক্লাস 9-এ আছে, এভাবে রিপিট হতে হতে উঁচু ক্লাসে আস্তে আস্তে থাকে। যেমনি ক্লাস 10-এর সাথে ক্লাস 11-এ কিছু কিছু ম্যাচ পাওয়া যায়, এবং ক্লাস 11-এ সব কিছু বেসিক থেকে শুরু হলো, কিন্তু ক্লাস 9-এ সেসব বেসিক কনসেপ্টগুলো অবশ্যই জানা দরকার। কারণ কি হয় যে ক্লাস 9-10-এ অবশ্যই বেসিক কনসেপ্টগুলো আছে যেগুলো ক্লাস 11-12-এ দরকার লাগবে, সেগুলো ক্লাস 11-12-এও আছে, কিন্তু ক্লাস 9-10-এ তোমরা সেই জিনিসগুলো ভালোভাবে বোঝানো আছে, কিন্তু ক্লাস 11-12-এ সেইগুলো বোঝানো ছাড়াও তার চেয়ে অনেক হায়ার লেভেলের জিনিসগুলো বোঝানো হচ্ছে, আর সেই সব টপিকের উপর বেশি সময় দেওয়া নেই। তো সেক্ষেত্রে সেটাকে কম সময় বুঝতে হয়। তো ফ্যাক্টরটা এখানেই, আর কিছু ব্যাপার না। তুমি যদি পারো তাহলে অবশ্যই কম সময়ের মধ্যে বুঝে নিলে খুব ভালো। এছাড়া আমি কিছু বলছি না। ভিডিওটা এত অবধি, আবার অন্য একটা ভিডিও দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা, এবং কমেন্টে বলে দিও যে এরকম ধরনের ভিডিও চাও কিনা, আর কিরকম ধরনের ভিডিও চাও সেটাও বলতে পারো। তো আবার অন্য একটা ভিডিও দেখা হবে, ততক্ষণ বাই, সবাই ভালো থাকো, টেক কেয়ার।